বিএনপি জামায়াতে ইসলামের সাথে গাঁটছড়াটা এই পর্যন্ত ছিল যে বিএনপি জামায়াতে ইসলামের দুইজনকে মন্ত্রী বানিয়েছে। আপনি বলছেন যে জামায়াতে ইসলামের ভূমিকা এদিক সেদিক, তো সেই এদিক সেদিকটা কখন মনে হলো? আমার স্পষ্ট মনে আছে যে মানব জমিন পত্রিকায় জামায়াতে ইসলামী কিন্তু আপনাদের থেকে আলাদা হতে চেয়েছে সেই আওয়ামী লীগ সরকারের সময়। তারা একটা বৈঠক করে বলেছে যে তারা আর আপনাদের সঙ্গে থাকতে চায় না, আপনারা তাদের সঙ্গে থাকতে চেয়েছেন, আপনারা সেই সময় জামাতে ইসলামীকে ভালো বলেছেন। আমি শুধু মাইন্ডটা রিফ্রেশ করার, মানে আপনার মেমোরি রিফ্রেশ করার জন্য। এখন হঠাৎ করে কি হলো যে জামাতে ইসলামী খুব খারাপ হয়ে গেল, জামাতে ইসলামী খুব ৭১-এর বিপক্ষের শক্তি হয়ে গেল? ৭১ তো ২০০১-এর পরে আসে নাই, তাই না? ৭১ তো আগে। বলবো আমি? জি জি প্লিজ। ওকে, যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন, আমরা তাদের সাথে জোট বেঁধেছি, কিন্তু সেটা কখনোই আদর্শিক জোট ছিল না। সবসময় আদর্শিক নাম্বার ছিল, 1 সবসময় আদর্শিক জোট কখনোই ছিল না। দেখুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই জামাতে ইসলাম এরশাদের সাথে 9 বছর ছিল, কিন্তু এরশাদের সাথে 9 বছর ছিল না। এরশাদের সাথে 9 বছর ছিল না। এরশাদের সাথে ৮৬-তে নির্বাচনে গেছে। নির্বাচনে যাওয়া মানে এরশাদের সাথে থাকা না। ৮৬-তে নির্বাচনে যাওয়া মানে থাকা না। আচ্ছা, আপনি আপনার মত দিতে পারেন, অফ কোর্স আই হ্যাভ, কিন্তু আপনাকে তো বাবুল, আপনাকে তো প্রুফ করতে হবে যে আপনি ৮৬ সালের থেকে ৯ বছর এরশাদ সাহেবের সঙ্গে ছিল। এটা আপনি কিভাবে বলবেন? জামাতে ইসলামী এরশাদের প্রত্যেকটা কাজে তারা বিরোধিতা করেছে, তারা তাদের আন্দোলন করছে, তারা তাদের, আমি কি বলবো, মানে রাজপথে তারা নির্যাতিত হয়েছে এই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এখন আপনি যদি বলেন এরশাদের সাথে ৯ বছর ছিল, ওই কথাটাই তো আমি বলছি যে তারা এটা করতেন, এটা যেমন তারা কিন্তু ভারতের সাথে সারাদিন ভারত বিরোধিতা করবে, কিন্তু তারা ভারতের সাথে গোপনে মিটিংও করেন। ঠিক ওই কথাটাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আর যে কথাটা আমি উঠে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তারা জামাত আওয়ামী লীগকে সাপোর্ট করেছে ৮৬ নির্বাচনে, যে এটা একদম ধ্রুব সত্য। এরপর আওয়ামী লীগের সাথে তারা ৯৬-এর, আপনি জানেন যে ৯৬ থেকে তারা ৩৭৬ দিন হরতাল করেছে বিএনপির বিরুদ্ধে। যে তাদের সাথে রাজনৈতিক জোট বিএনপির হয়েছে। আপনি যেটা বললেন মন্ত্রিত্ব দিয়েছে, সমস্যাটা তো কোথায়? আমরা তো এবারও তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ডেপুটি স্পিকার হয়। মন্ত্রিত্ব না তো, তার মানে আপনারা তো নির্বাচনের আগে জামায়াতের সাথে জোট করেছেন, জামায়াতের হয়ে ভোট চেয়েছেন। আমি ২০০১-এ মাঠের সাংবাদিক, আপনারা যে জামায়াতের এলাকায় গিয়ে জামায়াতের হয়ে ভোট চেয়েছেন, জামায়াতের, সেটা তো আমি সাক্ষী। ঠিক আছে, নির্বাচনী জোট তো হয়েছে, এবং জামাতের ভাষায় কথা বলেছেন, একবারের জন্য বলেন নাই। এইবার কিন্তু এনসিপি বলছে জামাতের সাথে তাদের আদর্শিক জোট না, নির্বাচনী জোট। আপনারা কিন্তু এই শব্দ বলেন নাই তখন, যে জামাতের সাথে আপনার আদর্শিক জোট না। শব্দ মিডিয়াতে বলা আর শব্দ মিডিয়াতে না বলা দুই জিনিস। তবে তাদের সাথে কখনোই আমাদের তো আলাদা দল, আলাদা রাজনৈতিক আদর্শ, এটা তো একদম খুব ক্লিয়ার কথা। এর মাঝে তো আর ফাঁকিবাজির কিছু নাই। যে কথাটা আপনি বলছিলেন যে জাহানারা ইমামের বিরুদ্ধে মামলা করা, শহীদ রুমির মা জাহানারা ইমাম, এবং আমাদের সবার শ্রদ্ধা। কিন্তু আপনি ঠিকই জানেন যে এই যেটা রাষ্ট্রের সংবিধান, আইন কানুন সবকিছুর তোয়াক্কা না করে যখন কেউ ওই গণজাগরণ মঞ্চ করতে যায়, তখন সেটা তো মামলা হবে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটার সাথে স্বাধীনতার আদর্শের কোনো পার্থক্য বা স্বাধীনতা আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ করা বা তার বিরুদ্ধে যাওয়ার কোনো সম্পর্ক আমি দেখছি না। যে কথাটা শুরু আপনি করেছিলেন সেটা হচ্ছে যে জামাতের রাজনীতির বিষয়টা নিয়ে। দেখুন, জামাতের রাজনীতির আদর্শ জামাতের কাছে আছে। জামাত যেটা করে এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। জামাত কি করে, আমি সরলভাবে প্রশ্ন করি, জামায়াত যে রাজনীতিটা আপনাদের রাজনীতি থেকে আলাদা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বা আপনারা কবে বুঝতে পারলেন? দেখুন, আমরা তো যারা ছাত্রদল করেছি আমরা ফার্স্ট ইয়ারেই বুঝেছি। আপনাদের কথা তো বিএনপি বোঝে নাই। আপনি তো আপনাদের কথা তো বিএনপি বোঝে নাই। না, আপনি তো হলে থাকতেন না, এইজন্য আপনি জানতেন না। জি, তো না সেটা ঠিকই আছে। ছাত্রদলের ব্যাপারটা, ভাই আমরা কিন্তু হলে ছাত্রদল শিবির পিটাইছি ভাই। হ্যাঁ, না এটা ভালো কাজ করেন নাই, কিন্তু ঘটনা হইতেছে যে এটা ভালো কাজ। এই যে আমি যেটা বললাম, আমাকে একটু ক্লারিফাই করতে। জি, শিবির পিটাইছি মানে আমি পিটিসি বলিনি। তখন যে একটা তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব ছিল, সেটা তখন থেকেই ছিল, 90 থেকেই ছিল, তারও আগে থেকেই ছিল।
এবং সেটাই তো বিএনপির রাজনীতি। ছাত্রদলের রাজনীতিটা বিএনপি রাজনীতি না আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি 93, 94, 95 সালে যেটাকে আপনি শিবির পেটানো রাজনীতি বলতেছেন, সেইটার সময় তো আমি দেখছি আপনাদের রাজনীতি বিএনপি ধারণ করে নাই আসলে। কারণ বিএনপি যে ধারণ করে নাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে রিমুর কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আপনার মনে থাকবে সংসদে দাঁড়িয়ে আমার যদ্দূর মনে পড়ে বদরুদ্দোজা চৌধুরী বলেছিলেন যে জামাত শিবিরের এই কাজ, কিন্তু বিএনপি কিন্তু সেটাকে ওন করে নাই। এবং সেটা যে ওন করে নাই সেটা প্রমাণ হচ্ছে 2001, সেটা প্রমাণ হচ্ছে যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি, তারপরেও আমি 2012, 13, 14 পর্যন্ত আমি তাই দেখব। আপনি নির্বাচনী জোট আর দলীয় আদর্শ এক করে ফেললে তো হবে না। ওকে, ম্যাডাম খালেদা জিয়া নিজেও কোনোদিনও তাদেরকে আদর্শিকভাবে কখনোই গ্রহণ করেননি, এটা আমার নিজের কানে শোনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের রাজনীতির দ্বার উন্মুক্ত করেছে, ধর্মীয় রাজনীতির, এটি ঠিক আছে। কারণ বিএনপির রাজনীতিটাই তো এরকম যে আপনি আপনার কথা বলবেন, আপনি আপনার আদর্শ ঠিক হোক ভুল হোক, আপনি আপনার সেটা নিয়েই জনগণের কাছে যাবেন। ইটস আপ টু জনগণ যে তারা আপনাকে একসেপ্ট করছে না রিজেক্ট করছে। বাবুল ভাই, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি একটু ডক্টর মোমেনের কাছে যাই। ডক্টর মোমেন, আমি এই জিনিসটা আপনার কাছে আমার প্রশ্ন না, কিন্তু অনেক দর্শক আপনার কাছে এই বিষয়টা একটু বলতে বলছেন, মানে দর্শকদের এই মতামতটার জন্য মানে আপনার মতামত জানতে চাইছেন। আমি খুবই কুণ্ঠা নিয়েও আপনার কাছে ব্যাপারটা বলে রাখছি, সেটা হচ্ছে সাতক্ষীরা 4 আসনে জামাতে ইসলামের এমপিকে নিয়ে কিছু কথা হচ্ছে। আপনি এটা ইচ্ছা করলে বলতেও পারেন, না বলতে পারেন। আমি আপনার কাছে অরিজিনাল প্রশ্নটা করতে চাই। আরেকজন দর্শকের মন্তব্য একটু পড়ে শোনায়, ওনার নাম সাজু। উনি বলছেন, বিসমিল্লাহ বলে খালেদকে গালি দেওয়া শুরু করলাম, বলে রাখি আমি কোনো দল করি না, খালেদকে দেখলে গালি আসে, বিসমিল্লাহ, খালেদ ভুয়া। ওকে, ঠিক আছে। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেন, সেই প্রশ্নটা হচ্ছে যে 24-এর 5 আগস্টের পর ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের প্রায়ই উঠা বসা দেখছি আমরা। সংসদের বাইরে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা কোনো শব্দই করছেন না। কেউ মার্কিন বাণিজ্য চুক্তির সমালোচনা করলে আপনারা এর বিপরীতে ইউনিস সরকারের নানা কৃতিত্ব হাজির করেন। আমাদের সংসদে আমেরিকা ককাস, চীন ককাসে জামাত অংশ নিচ্ছে। সবশেষ 4 জুলাই ঢাকায় মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের ও পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু, দীর্ঘদিনের, পরীক্ষিত। এই শব্দগুলি আমরা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইব। এবং যুক্তরাষ্ট্র যদি আপনাদের বন্ধু হয়, তাহলে ইরান এবং ফিলিস্তিনও কি আপনাদের বন্ধু কিনা, এবং বন্ধুত্বের সংজ্ঞাটা আপনি আসলে কিভাবে দিবেন? জামাত ইসলামের রাজনীতিটাও আমি আসলে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে বিষয়টা উত্থাপন করেছেন, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে বিভিন্ন ধরনের কাভারেজ দিচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, তার একটা বিষয় নিয়ে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। উনি দোষী কি নির্দোষ এই বিষয়ে আমরা অবজার্ভ করছি। উনি যদি দোষী হন, অবশ্যই নৈতিক স্খলনজনিত কোনো যদি প্রমাণ পাওয়া যায়, ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা প্রেস রিলিজ অলরেডি এসেছে। এর বাইরে আমরা যে ব্ল্যাকমেইলিং এর বিষয়টা দেখছি, এটা গত 1 মাস আগের ঘটনা, জুনের ঘটনা, কিন্তু 1টা মাস ধরে ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছে, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, এবং খুব সম্ভব কোনো একটা বাসা কিংবা অফিস কিংবা হোটেলেও হতে পারে। যে ধরনের ঘটনা আমরা অহরহ দেখি, এই সমস্ত জায়গায় কিছু লোক এরকম ব্ল্যাকমেইলিং করেন। এই গোটা জিনিসটা আমি মনে করি আমাদের পক্ষ থেকে, যেটা মানুষ মাত্র ভুল করতেই পারে, যে যার ভুল অনুযায়ী তিনি ততটুকু খেসারত দেবেন। আমাদের দলের পক্ষ থেকে দলের আমির বারবার বলে এসেছেন, ব্ল্যাকমেইলিং এর প্রসঙ্গটা কোত্থেকে আসতেছে? মানে আমি এখানে দুইজনের একটা অ্যাক্ট দেখতে পাচ্ছি, যদিও এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এটা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ছড়িয়ে দিচ্ছেন ওই ভদ্র মহিলার মানে পরিচিতি বা মানে কি বলে জানি, মানে তার প্রাইভেসির প্রতি সম্মান না রেখে আমি চরম নিন্দা জানাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে ব্ল্যাকমেইলিং এর জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম। উনি কিন্তু ক্যাটাগরিক্যালি কাজী নজরুল ইসলাম সাহেব উনি অভিযোগ করেছেন, ওনার একজন ড্রাইভার এই যে ভদ্র মহিলা আছেন তার বাবার বাসায় নাকি এটা হয়েছে। সেখানে এই যে ড্রাইভার এটা করেছে সে নাকি এই ভদ্র মহিলার মামা হন সম্পর্কে,
এবং পূর্বশত্রুতার জের ধরে এরকম ভিডিও করে ওনার কাছ থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, আরো টাকার দাবি করেছেন, এই কথা কিন্তু বলেছেন। এবং এটা কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে হয়, এটা আপনিও জানেন সাংবাদিক হিসাবে। জি, আমাদের সেজন্য দেশের যে আবাসিক হোটেলগুলো হয়, হোটেলগুলিতে যাওয়ার সময় আমি অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এটা এটা আচ্ছা, এটা আমাদের আলোচনার আসলে বিষয় আজকে এটা না, এটা নিশ্চয়ই আপনারা এটা আপনি আমাদের নৈতিকভাবে এটা foreign policy দেখবেন নিয়ে- যে হ্যাঁ, পরে foreign আপনি policy পশ্চিমা নিয়ে কথা কূটনীতিকদের সঙ্গে বলেছেন। আপনার সম্পর্ক, জি right? জি 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 ফরেন পলিসি নিয়ে কথা বলেছেন। ডক্টর শফিক অবশ্যই এটা বলেছেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, এইটা আসলে একটা কূটনৈতিক কার্টেসি। বাংলাদেশের, উনি জামাতের কথা কিন্তু বলেননি, উনি বাংলাদেশের কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি রয়েছে, সেখানে অবশ্যই আমেরিকা আমাদের একটা উন্নয়নের যে পার্টনার। একই সাথে আমরা আমাদের যে মুসলিম বিশ্বের সাথে কমিটমেন্ট আছে, সেক্ষেত্রে ইরানও অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিনও আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিনের পক্ষে গাজায় যখন আক্রমণ হয়েছে, সেখানে আমরা কত বড় ডেমনস্ট্রেশন করেছি বাংলাদেশে, সেটা আপনি দেখেছেন। প্রেস রিলিজে আপনারা আমেরিকার নাম বলেন নাই। জামাতের একজন শীর্ষ নেতাকে আমি জিজ্ঞেস করছিলাম, বলে যে সব সময় সবকিছুর নাম বলতে হয় না। না, এটা তো আপনারা এটা আপনাদের রাজনীতি হইতে পারে ডক্টর মোমেন, কিন্তু আপনাদের রাজনীতিটা কিন্তু আপনারা গাছেও থাকবেন। কথা বলি নাই, আমি বলি, আমি তো একজন জামাতের এমপি এবং জামাতের বিরোধী দলীয় যে ইয়েটা আছে, আমরা সেটার মুখপাত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে দেশে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াক কিংবা ইন্টারন্যাশনালি আমরা যদি ফিল করি কেউ সেরকম অন্যায় করছে, আমরা অবশ্যই কথা বলবো। আমার শহীদ পিতা আর এটা মাঝামাঝি হয়নি। সরি, আমরা বাবুল ভাইয়ের কথা শুনতে পাচ্ছিলাম। জি মোহন ভাই, আপনি একটু বলবেন প্লিজ। জি 2001 সালে যখন ইরাকের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, সেটাকে তিনি ক্যাটাগরিক্যালি নিন্দা করেছেন সংসদে দাঁড়িয়ে, সেটার বক্তৃতার রেকর্ড আছে, আপনি যদি চান আমি দিতে পারবো। সেখানে অন্যায় যুদ্ধ বলেছে, একটা পরাশক্তি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্বকে, এটাও উনি বলেছেন। আমাদের সেই স্ট্যান্ড থেকে আমরা সরছি না, কিন্তু একই সাথে আমাদের দেশের উন্নয়নের পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকা সেখানে আছে। আমরা কিন্তু যেই বাণিজ্য চুক্তির কথা বললেন, সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, কথা বলি নাই সেটা না। এক্ষেত্রে আমাদেরকে যেভাবে দায় দেওয়া হয়েছিল, প্রথমে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা নাকি আমাদের সাথে কনসাল্ট করে তিনি এই চুক্তিতে গিয়েছেন। এটা আমরা ফ্ল্যাট বলেছি, আউটরাইট রিজেক্ট করেছি। আমাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তখন তিনি ইভেন পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন না, তিনি এটার মাস্টার মাইন্ড ছিলেন। তিনি আমেরিকাকে বলেছেন যে জামাত ইজ অন বোর্ড। আমরা বলেছিলাম আমাদের সাথে এই ব্যাপারে কোনো ডিসকাশন হয়নি। আমি নিজে আরেকজন মাননীয় এমপির সাথে এই আমেরিকান যে কনসুল জেনারেল আছেন তার সাথে আমরা বৈঠক করেছি। আমরা বলেছি আমরা বুঝতে চাই এটার মধ্যে কি আছে। আমাদেরকে ইভেনচুয়ালি দেওয়া হয়েছে, ততদিনে এই বিলের কপি পেতে পেতে, এই ট্রিটির কপি পেতে পেতে এই 2 মাস সময় কিন্তু পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে দুই একটা জিনিস বলি। এক হচ্ছে 2001 সালে জনাব মতিউর রহমান নিজামী সংসদে দাঁড়িয়ে ইরাক আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা আমরা সবাই শুনেছি, আমাদের কারো কারো স্মৃতিতেও সেটা রয়েছে। 2026-এ যে আপনারা এটা করতে পারলেন না, এটার কারণটা কি আসলে সেটাও আপনি একটু আমাকে বলবেন। আর আপনারা চিঠি চেয়েছেন তাদের কাছ থেকে, অথচ চুক্তিটার মধ্যে কি আছে সেটা ওয়েবসাইটে আছে অন্তত 4 মাস ধরে। সেইটার জন্য আপনারা চিঠির জন্য অপেক্ষা করতেছেন। সেইটা মানে আপনি খুবই তীক্ষ্ণ ক্ষুরোদার বুদ্ধিসম্পন্ন একজন আইনজীবী, আপনি এটা আমাকে বুঝ দিতে পারলেন, কিন্তু আসল ব্যাপারটা কি আসলে তাই। এবং এর মধ্যে আপনারা আমেরিকান ককাস, চীনা ককাসের মধ্যে থেকে আপনারা সহযোগী হয়েছেন। এর মধ্যে থেকে 4 জুলাই আপনারা বলেছেন যে ককাসগুলা তো হবেই। আপনারা যদি বলেন যে আমেরিকার আমরা অকৃত্রিম বন্ধু, তাহলে তো চীনের সাথে আমার চীনের ককাসে যাওয়ার কথা না। আমি নিজে চীনের যে ককাস আছে সেখানে আছি। প্রত্যেকটা দেশ ভিত্তিক আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক যারা পার্টনার আমাদের রয়েছে, যেগুলা দেশকে আমরা মনে করি যে আমাদের উন্নয়নের জন্য তারা এসেনশিয়াল, তাদের সাথে বায়োল্যাটারাল রিলেশন আমাদেরকে মেনটেন করতে হবে। যেহেতু সংসদ আমাদের গণতন্ত্রের প্রাণ কেন্দ্র, এইখানে অল পার্টি ককাস গুলো তো হবেই। আমেরিকান ককাস হয়েছে, এতদিন কি হয়েছে? আমেরিকান ককাস কি এইবারই হয়েছে না? না, এতদিন যে হয় না, এতদিন যে হয় নাই, আমাদের এটা সংসদকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এখনো যে খুব এফেক্টিভ হচ্ছে না সেটা পরে অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে যদি এফেক্টিভ ফরেন পলিসি ডেভেলপ করতে হয়, তাহলে তো অবশ্যই সংসদ সদস্যদেরকে অনবোর্ড নিতে হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র সরকারি দলীয় সংসদ সদস্য না, এখানকার বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকেও অনবোর্ড নিতে হবে। আমরা এই সমস্ত ফোরামে যাব, আমাদের কনসার্ন গুলো রেইজ করব। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, তাই না? এরকম ককাসকে আপনারা ইন্ডিয়ার সাথে করবেন?
ইন্ডিয়ার সাথে করা উচিত, ওয়াই নট? আমি তো মনে করি ইন্ডিয়ান ইস্যুতে আমাদের ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনসার্ন অফ আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া আমাদের শুধু বিগেস্ট কনসার্ন না, আমি যেটা প্যাশনেটলি ফিল করি, ইন্ডিয়া যেটা করেছে আমাদের দেশের সাথে গত 16টি বছর, এখনো শেখ হাসিনাকে যেভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটাকে এফেক্টিভলি হ্যান্ডেল করার জন্য আমাদের অল পার্টি একটা হওয়া উচিত, অবশ্যই একটা ফোরাম হওয়া উচিত যেখানে এই সমস্ত বিষয় এটার বিষয়ে কি আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার ব্যাপারে একটা অল পার্টি ককাস হওয়ার ব্যাপারে? দেখেন, আমরা এই সমস্ত ককাসের কোনোটার ব্যাপারে ইনিশিয়েটিভ নিইনি। ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের সরকার দলের সদস্যগণ, ইনিশিয়েটিভ নিয়েছেন স্পিকার মহোদয়। আমরা মেনে নেওয়া না, আমরা তো পার্টিসিপেট করব। আমরা জনগণের পক্ষ থেকে তাদের কনসার্ন গুলো তুলে ধরার জন্য প্রত্যেকটা ফোরামে আমরা ধরেন চীনা ককাসে আপনি আছেন, আপনার তো কনসেন্ট নেওয়া হয়েছে, তাই না? না, অবশ্যই কনসেন্ট নেওয়া হয়েছে। আপনি তো আমাকে যদি বলে এখন আজকে বলে যে আমাদের একটা ইন্ডিয়ান ফোরাম হচ্ছে, আমি অবশ্যই কনসেন্ট দেবো। ইন্ডিয়ার ব্যাপারে আমার যে কনসার্ন গুলো আছে, আমি যত এফেক্টিভলি যদি সেই কমিটিতে থাকতে পারি, রেজ করতে পারবো। অন্য কোথাও থাকলে তো, না থাকলে তো আমি সেটা রেজ করতে পারবো না। রাইট। এবার যদি 2001 আর 2026 আপনাদের পজিশন থেকে বলেন, যে কথা আপনার বাবা বলতে পেরেছেন সেই কথা আপনি কেন 2026 সংসদে বলতে পারছেন? আমি অবশ্যই বলতে পারি। জামাত ইসলামের আমির কেন বলতে পারছেন না? আমি কতগুলো সাক্ষাৎকারে ক্যাটাগরিক্যালি বলেছি, এই যে জনগণের ইয়েকে পাশ কাটিয়ে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের শেষ সময়ে এটা পাশ করা হলো, এবং যিনি এটার মাস্টার মাইন্ড ছিল তাকে একেবারে গ্যারান্টি হিসাবে পরবর্তী মন্ত্রিসভায় নেওয়া, এটাকে আমরা মনে করি ফেয়ার হয়নি। এবং এই ট্রেড ডিলের মধ্যে যে সমস্ত বিষয় আছে, আমি এটা চুলচেরা বিশ্লেষণ করে এটাকে রিভিজিট করার, রিভাইজ করার, এটা আমি 100% পক্ষে। এখানে কিছু কিছু বিষয় আছে আমাদের দেশের জন্য এটা আসলে খুবই সমস্যাজনক, আমাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সেফটি মেকানিজম রাখা হয়নি। এই বিষয়গুলো পার্লামেন্টারি কমিটিতে আসা দরকার, কিন্তু পার্লামেন্টের দুঃখজনক বিষয় এই যে পার্লামেন্টারি কমিটি 2 মাসের যে একটা ছিল, টাইম ছিল, যে সময় এটাকে আবার করা যেত, এটা পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ফরেন অ্যাফেয়ার্সের কোনো স্থায়ী কমিটি হয়নি। অন্তত 3 মাস আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে এইটা নোটিশ আকারে উত্থাপনের জন্য 5 জন এমপির স্বাক্ষরের প্রয়োজন হয়। কেউ, অন্য সরকার দল, বিরোধী দল, এনসিপি, কেউই তাকে এই স্বাক্ষর দিচ্ছেন না, এবং কেউই এই ব্যাপারে অন্তত পক্ষে আমার সাথে তো ওনার দেখা হয়, উনি আমাকে অ্যাপ্রোচ করেননি। আমার পার্টির অন্য কাকে অ্যাপ্রোচ করেছেন আমি জানি না, কিন্তু আমার পার্টির আমি ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অ্যাট লিস্ট পার্লামেন্টে, সেখানে আমাকে করা হয়নি। আর আমাদের ফার্স্ট যে সেশনটা ছিল যখন 2 মাসটা চলে গিয়েছে, সেখানে তো আসলে আমাদের অন্যান্য আমাদের মেইন কনসার্ন ছিল আমাদের জুলাইয়ের যে বিষয়টা, গণভোটের বিষয়টা, এটা সেভাবে আসলে উত্থাপন করা হয়নি। কিন্তু এটা আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করা উচিত ছিল, আমি মনে করি। এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করছি। ডক্টর মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোমেন, আমাদের একজন দর্শক আপনার একটা কথার একটু ক্ল্যারিফাই চেয়েছেন, আপনি কি এটা একটু দেখবেন? ওনার নাম মোহাম্মদ ইমাম হোসেন। উনি বলছেন হোটেলে যাওয়ার সময় আগে এগুলি চেক করে যেতে হবে, কিন্তু এসব অবৈধ কাজ করা যাবে, এটা বললো নাকি জামাতের এমপি? খালেদ ভাই প্লিজ এটা একটু জিজ্ঞেস করবেন প্লিজ। না, অবশ্যই না, অবশ্যই না। কথাটা যদি একটু বলেন যে মানে এই হোটেলের ওই জায়গাটুকু যদি এটা আবার একটু বলেন তাহলে। ধরেন আমি কিংবা খালেদ ভাই, আপনি কিংবা বাবুল ভাই, ফর ইনস্ট্যান্স, আমরা যদি বাংলাদেশে কোনো একটা হোটেলে যাই, ঠিক আছে, এই যে সমস্ত হোটেলের কথা আমি বলছি, যেখানে হয়তো উনি ছিলেন, সাতক্ষীরার মানুষ, ঢাকায় এসে গত 2-3 মাস সংসদ চলেছে, অধিকাংশ সংসদ সদস্যই, বিএনপির সংসদ দলীয় সদস্যগণ মনে হয় একটু ওয়েল অফ, তারা ভালো হোটেলে থাকতে পেরেছেন। আমাদের সদস্যরা সেরকম ওয়েল অফ না, একটু খারাপ হোটেলে থেকেছেন। এই হোটেলগুলাতে কিন্তু অনেকদিন ধরে অর্গানাইজড ক্রাইম হচ্ছে, এটা আমরা জানি, এবং অনেক বৈধ কাপলি যারা আসছেন তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। একজন সংসদ সদস্যের রুমে ঢুকে, এটা হোটেল হোক কিংবা কোনো হোক, যেভাবে আমরা দেখলাম একটা ভিডিওতে, যে একেবারে দরজা ধাক্কিয়ে ঢুকে একেবারে ওনাকে হ্যারাস করে, প্রাইভেট পার্সনের, কিন্তু পুলিশ না, কেউ না, সাধারণ জনগণ, সাধারণ লোক এইভাবে যদি হ্যারাস করতে পারেন, আপনি মবের কথা অনেক সময় আপনার টক শোতে শুনি হয়, এইটা তো আসলে খুবই বিগ কনসার্ন। অবশ্যই যে এইভাবে আমি মনে করি যে মানে এটা উনি কি করেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এই কাজটি করেছেন যে তাকে হোটেলের দরজা ধাক্কে, আপনি যেটি বললেন, আমি পুরো ভিডিও আসলে দেখি নাই, এটি খুবই অন্যায় হয়েছে, এটা পাবলিক স্ফিয়ারে আসার মতো ব্যাপার না। তবে ব্ল্যাকমেইল বা এই হোটেলে যাওয়ার ব্যাপারে এইটা নিয়ে আমার আসলে 2 কথা আছে। আমার কাছে ব্ল্যাকমেইল মনে হয়, আমি কিন্তু কোনোদিন যাব না, আপনিও যাবেন না, বাবুল ভাইও যাবেন না, আমার কাছে ব্যাপারটা ব্ল্যাকমেইল মনে হয় না। হাওয়েভার আমরা একটু আগাই। আমরা ডক্টর মোমেন, আপনাকে ধন্যবাদ। আমি
আবার একটু ফজলে খুদা বাবুল জনাব মাননীয় সংসদ সদস্য আপনার কাছে একটু ফিরে আসি। শরিক দলের সাথে বৈঠক নিয়ে আমি কথা বলছিলাম। শরিক দলের বৈঠকের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শরিক দলের সাথে তিনি মানে বিএনপি শরিক দলের সাথে থাকতে চাচ্ছে ঠিকই, কিন্তু শরিক দলকে খুব গুরুত্ব দেওয়া বা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া সেটি আমরা দেখতে পাচ্ছি না। গতকালও শরিক দলের কেউ কেউ জনাব তারেক রহমানের কাছে বঞ্চনার কথা তুলে ধরেছেন। একইভাবে জনাব ফজলে খুদা আপনাকে একটু মনে করে যে একইভাবে বিএনপি আওয়ামী লীগ আমলে 14 দলকেও এরকম এক ধরনের ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। এখন হয়তো মানে আমি একটু প্রশ্নটা আরেকটু বলি, এখন হয়তো এইটা বলা হবে যে মন্ত্রীদের মধ্যে তো কেউ কেউ আছেন যারা শরিক দলের, আওয়ামী লীগ আমলেও 2-1টা মন্ত্রী শরিক দলের ছিল, কিন্তু বাস্তবত ওই শরিক দলগুলোর আসলে কোনো ভূমিকা বা কোনো কিছু আমরা কখনো দেখি নাই। আপনার কাছে যেটা মত শুনলাম যে শরিক দলগুলি সম্পর্কে আসলে বিএনপির ধারণাটা কি? মহিউদ্দিন ভাই, আপনি একজন বিচার বিভাগের মানুষ ছিলেন। না না না, বিচার বিভাগের না, প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন আর কি। আপনারা আসলে বিচারকই। জি, আমাদের সময় বিচার করে, আমাদের সময় বিচার বিভাগ আলাদা হয় নাই, সেজন্য আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম। এখনকার মতো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট ছিলাম। জি, তো আপনার অভিজ্ঞতা, আপনার সাংবাদিকতা, আপনি অনেক কিছু জানেন, কিন্তু এইটাও আপনি নিশ্চয়ই জানেন যে যখন একটা দল ক্ষমতায় আসে, সেই দলের মানে আপনি কতজনকে দিতে পারেন, আপনি দিতে পাওয়ার তো সংখ্যা কম, কিন্তু আপনার দল যখন আন্দোলনে থাকে তখন কিন্তু সবাই কিন্তু সেখানে থাকে। এখন বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যেটা শরিক দলের বঞ্চনার কথাটা আগে বলি। আপনি দেখেছেন যে শরিক দল থেকে মন্ত্রী করা হয়েছে 2 জনকে, শরিক দল থেকে একজনকে রাজনৈতিক উপদেষ্টাও করা হলো। উনি পরে যদিও শরিক থেকে সরে এসে আসলেন পিএম এর, উনি বিএনপি, এখন বিএনপি। হ্যাঁ, তারপর সাকিব ভাই তো তার একটা রাজনৈতিক দল ছিল। সো আমরা কিন্তু খেজুর গাছ মার্কা যেটা জমিয়তে উলামায়ে দল যেটা, ওখানে কিন্তু আমরা ওনাদেরকে 5টা সিট দিয়েছিলাম। তো কাজে শরিকদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করা হয় এবং তারা সেটা পাবে। এবং আমরা যারা বিএনপিতে যারা থাকেন, আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ন্যায় বিচারে উনি বিশ্বাস করেন। পক্ষপাতিত্ব ওনার মাধ্যমে হওয়ার কথা নয়, সেটা আমি নিজে জ্বলন্ত প্রমাণ। যিনি জীবনেও পার্টি অফিসে বা কোনো নেতার দ্বারে যায়নি, কিন্তু উনি আমাকে মনোনীত করেছেন। সো আমার মনে হয়েছে তারা সম্মানিত হবেন। এবং এই ডিনারটা হয়তো আরেকটু আগে হওয়া উচিত ছিল, কিন্তু আপনি জানেন যে কন্টিনিউয়াস পার্লামেন্ট গেল, ঈদ গেল, রোজা গেল, এই কারণে হয়তো তারা এখন বসেছে। সো এইটার মধ্যে তারা বঞ্চনার কথা বলবেনই, কারণ একজন ওনার কাছে সকল দায়িত্ব ওনার কাছে। সো বলে যদি কিছু পাওয়া যায়, আমাদের বাঙালিরা তো আপনি জানেন যে আমিও দল করি, আমার সাথেও ভাই এতগুলা রাজনৈতিক দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, এবং সেটা ওয়ার্ডেরও কমিটি আছে। তো আপনি কত লোককে মূল্যায়ন করবেন? বাবুল ভাই, আমাদের একটু বোঝার অসুবিধা হয় কোথায়, আমি আপনাকে একটু বলি। জনাব তারেক রহমান বলছেন যে জুলাই প্রতিশ্রুতি, আমি যদি এইভাবেই বলি, জুলাই প্রতিশ্রুতি সবই অক্ষরে অক্ষরে পালন করা হবে। অন্যদিকে আপনাদের দলের অন্য গুরুত্বপূর্ণরা, আপনি সংসদে থাকছেন, আপনাকে দেখছি যে যিনি বলছেন অর্থাৎ সালাউদ্দিন ভাইকেও আপনি দেখতে পাচ্ছেন সরাসরি, তো মোমেন ভাইও সরাসরি দেখতেছেন, কারণ আমরা সংসদ দেখি এখন। এবং অনেক সময় মোমেন ভাই যে চমৎকার করে হাসেন, সেরকম হাসতেছেন, আপনিও এরকম চমৎকার করে হাসেন, এরকম করে হাসতেছেন, সেটাও দেখি মাঝে মাঝে। তো উনি কি বলতেছেন যে আমি তো বাধ্য হয়ে এটার মধ্যে গেছি, নাহলে ইলেকশনটা পিছায় যাইতো, আমাকে এইটা করা হচ্ছে। আসলে কোনটা আমরা মানবো? মানে এটা কি জুলাইয়ের প্রতিশ্রুতিগুলা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে, নাকি সালাউদ্দিন সাহেবের মতো এই যে মানে বাংলা ভাষায় বলি আমার আর আপনার একই সমান সময়ে যে বাটে পইরা আপনারা হজম করছেন? দেখুন, আপনি বলবার পর আমি আপনাকে একটা জিনিস মনে করাই দিতে চাই। এটা হচ্ছে গণভোটের যে ব্যালট পেপার ছিল, আমি নিশ্চয়ই আপনি সেটা পড়েছেন এবং আপনি 4টা ধারাই পড়েছেন, আমি নিশ্চিত। আপনি দেখবেন গতে যে দেখবেন একটা কথা আছে যে যেগুলো ঐক্যমত হয়েছে 30টি রাজনৈতিক দল, সেগুলো অবশ্যই বাস্তবায়ন হবে।
আবার বলছে যে যেগুলো অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি, তাহলে আমি কোনটা মানবো? এখন লেটস টক দ্যাট, আমি পলিটিক্যাল লোক না, আমারও তো একটা ভোট আছে, তাই না? তা আমি যখন ভোট দিতে গিয়েছি এই চারটা শুনে আমি পরে আমি বুঝিনি। ভালো কথা। তারেক সাহেব আমাদেরকে ভোট দিতে বললেন কেন? তারেক সাহেব আমাদের ভোট দিতে বললেন কেন এক সপ্তাহ আগে? তারেক সাহেব শুড বি ম্যান এনাফ টু টেল আস যে আপনারা এটা বুঝি না, আপনারা এটা বাদ দেন, তখন বলছেন কেন? লেট মি ক্লোজ দিস লাইন। জি, আমার লাইনটা ক্লোজ করতে, জি লাইনটা ক্লোজ করেন। আমি ওই জায়গাতেই আসছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বইরা আমি কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না যে ভোটার। ফাইনাল ডিসিশন আমার কি, নো, আওয়ার লিডার হ্যাজ সেড লেটস ভোট ফর দিস। আপনি নিজেও যদি পড়েন তাহলে দেখবেন এটা দল, যে দল দায়িত্বে আসবে তারা তাদের মতো করে করবে। এই যে জিনিসটা, তো উনি তো ঠিকই বলেছেন, তারেক রহমানও ঠিক বলেছেন এবং সালাউদ্দিন আহমেদও ঠিকই বলেছেন। কারণ আমরা যদি এটাতে রাজি না হইতাম, এই তো 5 বছর 7 বছর 10 বছর ওনারা কি কি সব ইনকিলাব, নতুন নতুন শব্দের আমদানি দেশে হয়ে গেল। আমরা সব ফার্সি আরবি শব্দ নিয়ে আমরা চলা শুরু করলাম। হ্যাঁ, যেখানে আমরা বিচার শব্দ আছে বাংলায় আমরা বলি, ন্যায় বিচার বলি, সেখানে ইনসাফ চলে আসলো। আরে ভাই, এই দেখতে দেখতে আমার মনে হইলো নরেন বিশ্বাস যদি বেঁচে থাকতেন উনি হয়তো আবার সুইসাইড করতেন। নরেন বিশ্বাস স্যার, যে এ কোন বাংলা আমরা শুনছি আজকে। তো এমন একটা সময়ে এসে আপনাকে তো দেশটাকে তো ডেমোক্রেটিক দিকে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লেটস ভোট ফর দিস, এবং আমরা আসলেও তো গণভোটের পক্ষে। আপনারা ভয় পাইলেন এবং আমরা সত্যি আমরা ভয় পাইনি। আপনারা ভাবলেন ইলেকশন দিবে না, ওরা রয়ে যাবে, ইনকিলাব ইনসাফ এগুলি হবে, এইসব ভয় আপনারা পাইলেন, কারণ জনগণ আপনাদের সাথে নাই। হ্যাঁ, আমরা আসলেও ভয় পাই। আমরা ভয় পাই কোনটাকে জানেন? আমরা ভয় পাই, ওই সময় ভয় পাইছেন কিনা বলেন। আমরা ভয় পাই, আমরা ইসলামকে ভয় পাই। এখন তো ভয় নাই, ওই সময় ভয় পাইছেন কিনা বলেন। কোন সময়? ওই যে আপনারা বললেন, শোনেন, আমি ফজলে হুদা তো ভাই ফাসিস্ট, শোনেন আমি ফজলে হুদা তো ফাসিস্ট আমলের সময় টিভিতে টকশো করেও তো পালাইছি। আমি রাজপথের লোক, আমি জুলাইয়ে কন্টিনিউয়াসলি আপনি আর বিএনপি মিলাই ফেলেন না বাউল ভাই, আমি আপনাকে জানি। আমরাই বিএনপি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানই আমাদের নির্দেশক। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। তাহলে আপনারা ভোট দিতে তারেক সাহেব বললো, কারণ আপনারা ইনকিলাব ইনসাফ এইসব সেসব দেখা ভাবলেন গণভোটটা হয়ে যাক, যেহেতু যদিও আমিও কিছু বুঝতেছি না, আপনিও কিছু বুঝতেছেন না, ভোট হয়ে যাক, আমরা কোনো মতে পাস টাস করে আসি। ব্যাপারটা কি এরকম? না, এরকম না, একদম এরকম ক্লিয়ার কাট বিষয় না। বিষয় এরকম, গণভোটটা আমরা চেয়েছিলাম যে গণভোটটা হোক, কারণ আমরা যে জুলাই সনদটা যে আমরা এগ্রি করলাম, এই জুলাই সনদটাকে আমাদেরকে অবশ্যই এখানে আমাদের একটা মানে একটা লিগ্যাল একটা দরকার, ভিত্তি দরকার। এইটার জন্য আমাদের গণভোটটা খুবই দরকার ছিল এবং সেই জন্য আমরা গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছি। কিন্তু সেই সাথে এই গণভোট বলেন, এই খিচুড়িগুলো বলেন, এটা তো অনেক রকমের। এই খিচুড়ি শুধু ওই আপনার মানে এটা শুধুমাত্র এমন নয় যেটা মসুর ডাল দিয়ে খিচুড়ি করা হয়েছে, এখানে মসুর মুগ সব দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে। কিন্তু এইখান থেকে জনগণকে উত্তরণ তো ঘটাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো আপনি তো জানেন যে আমাদের চারিপাশে কি অবস্থা। ভারত তো শুধু বলে, জামাত তো শুধু ভারত বিরোধিতা বলে, জামাত তো মুখে বলে একটা করে আর একটা। জামাত ককাশে যাবে, জামাত ওই জামাতের কথা থাক, আপনারা মুখে আর মনে সব এক কথাই বলেন, কিন্তু আমি আপনার কথাই আপনি মানে মাফ করবেন, আপনি আমার ইউনিভার্সিটি বড় ভাই, মানে অবৈধেন যদি বলি, আপনার মুখে আমি 4 রকমের কথা শুনলাম। বিএনপির 3 দলের 3 নেতার কাছে তো 6 রকম কথা শুনি সব সময়। আপনার এখন বলাতেও আপনি প্লিজ আবার একটু দেখবেন আপনার কথাও সব একরকম ছিল কিনা আমি জানি না। দর্শক একরকমই ছিল। আমার বোঝার মানে সীমাবদ্ধতা। আমরা এগুলো বিতর্ক করতে যে কইতাম যে বিরোধী দলের নেতা বোধহয় তার স্ববিরোধিতা করছেন এই বক্তব্যের মাধ্যমে। আমি ওইটা বলছি না, আমরা আমাদের কথাগুলো কোনো একরকম কথা বলতেছেন না, স্ববিরোধিতা না। খালিদ ভাই আমরা রাজনীতি করে বড় হওয়া তো, এবং পোর খাওয়ার রাস্তাঘাটের লোক আমরা বিএনপিটা বুঝে করি, আমরা বিএনপিকে জেনেই করি। বিএনপির পথ রথ সবকিছুই বিএনপির শুরু থেকে আজ পর্যন্ত একই টাইপের আছে। এখানে কোনো কিন্তু অথবা নতুবা, মানে আপনারা খুবই মৌলবাদী এবং ফান্ডামেন্টাল দল, তাই তো? মানে আপনারা মূল থেকে সরেন নাই?
আমরা মূল থেকে সরিনি না। আমাদের মূল কি ছিল? আমরা ছিলাম হচ্ছে মধ্যপন্থী, এখনো মধ্যপন্থী। আমরা আগেও ছিলাম ডানের বামে, এখনো আছি বামের ডানে। কাজে এইখানে আমাদের কোনো বিএনপির কোনো চেঞ্জ আসেনি এখন পর্যন্ত। ফেয়ার এনাফ। আমি বাবুল ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর মোমেনের কাছে আসি। ডক্টর মোমেন, জাতীয় নির্বাচনের প্রচারের সময় থেকে হেফাজতের আমির জামায়াতকে ভোট না দিতে বারবার আহ্বান জানিয়েছেন। এমনকি আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে, কারণ এটা লেখা নাই, আমার বেশি কিছু মনে থাকে না, আমি লেখা দেখে দেখে পড়ে। অনেকে আবার বলে যে আপনি তো সবই দেখে দেখে পড়েন, আসলে আমার মনে থাকে না। কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে, সদ্দূরের মধ্যে জামায়াতের আমির এরকম বলছিলেন যে জামাতে ইসলামীকে ভোট, হেফাজতের আমির এরকম বলছিলেন জামাতে ইসলামীকে ভোট দেওয়া বড় ধরনের গুনাহ, বা আরো একটা বড় কথা বলছিলেন, আমি একদম শিওর না হয়ে সেজন্য আমি বলতেছি না। এখন সেই হেফাজতের উদ্যোগেই নতুন একটা ইসলামপন্থী জোট তৈরি করা হইতেছে। এর মধ্যে জামাতের নেতৃত্বে থাকা 11 দলীয় জোটে ভাঙন তৈরি হইতে পারে, কওমি ধারাগুলি বেরিয়ে আসতে পারে। এইটার কারণটা কি বলে আপনি মনে করেন? হেফাজতে ইসলামীর ইসলামিক রাষ্ট্রের ধারণা এবং জামায়াতে ইসলামীর ইসলামিক বন্দোবস্তের ধারণা কেন আলাদা, বা কোথায় আলাদা, বা কোথায় জায়গাটা হইতেছে? আমি ডক্টর মোমেন, আপনি আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি, আমি অন্যান্য ইসলামিক দলের নেতাদের সাথে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার পেছনে কথা বলে যেটা জানছি, তারা আপনাদের একেবারেই ইসলামিক দল মনে করেন না, এবং তারা মনে করেন না যে আপনাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক রয়েছে। আপনি আমার কথাটা কোট আনকোট ধরতে পারেন, আমি নামটা বলতেছি না, আপনি হয়তো জানেন, এই কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনি একটু যদি মন্তব্য করেন যে আপনারা কোথায় অন্য দলগুলি থেকে আসলে আলাদা, ইসলামী দলগুলি থেকে। ধন্যবাদ আপনাকে। তার আগে যে কিছু যে ডিসকাশন হচ্ছিল খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু প্লিজ বলেন। এই যে বলছিল যে বিএনপি ডানেরও বামে, বামেরও ডানে, ওনারা ঠিক আছে, একই রাস্তায় আছে। আসলে আপনি যেভাবে কারেক্টলি ধরেছেন এটাই ঠিক, যে বিএনপি এত বেশি রং বদলায়। আপনার একই সাথে বলছে ওনারা ৭১-এর চেতনা ধারণ করেন, আবার ওনারা নাকি শাহ মুয়াজ্জেম যিনি মুসলিম লীগ ডিসলভ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, ওনাকেও ধারণ করেন। আবার ডক্টর মোমেন, এই কথা জামাতে ইসলামীর সাথে সমানভাবে প্রযোজ্য। জামাত ইসলামীর কোনো অসুবিধা হয় না আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করতে, জামাত ইসলামের কোনো অসুবিধা হয় না এরশাদ সাহেবের ইলেকশনে যাইতে, জামাত ইসলামের কোনো অসুবিধা হয় না বিএনপির সাথে যুগপত নির্বাচনে সরকারে যাইতে। জি, জামাত ইসলামের একটু অসুবিধা হয় না। শোনেন, আমরা কি কখনো আওয়ামী লীগকে 71 নিয়ে বলেছি যে আওয়ামী লীগের এটা সমস্যা ওটা সমস্যা? আওয়ামী লীগের সাথে আমরা কি পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছি? যে আওয়ামী লীগ আসলে ভারতের সাথে মিলা স্বাধীনতার চুক্তি, স্বাধীনতার প্রকৃত মানে ভুলাই দিছে, আপনারা বলছেন। আপনারা বলছেন আওয়ামী লীগ ৭১ সালে এটা করছে মুসলমানদের স্বার্থ না দেখা হিন্দুদের স্বার্থ দেখার জন্য। আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে মুসলমান আর হিন্দুদের বিষয়টা আসে না, বলছেন ৭১ সালে বলছেন, ভাই বলছেন কি বলছে বলেন, আপনি কোট করেন। বলছেন যে আমাদের মুসলমানদের উচিত এই বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আগায় আসা। আপনাদের ছাত্র শাখা বলছেন তো, আপনাদের ছাত্র শাখা কয়েকদিন আগে পাকিস্তান সাপোর্ট করে আপনাদের ছাত্র শাখা গিয়ে বলে আসছে মুক্তিযোদ্ধা গুন্ড বাহিনী। কি বলে আসছে? মুক্তিযোদ্ধা গুন্ড বাহিনী। আমি অত বুঝি না। কে বলছে? মুক্তিযোদ্ধা গুন্ড বাহিনী মুক্তিযোদ্ধা। কে বলছে এটা? কে বলছে? আপনাদের ছাত্র দল যে আছে ইসলামিক, কে আপনাদের ছাত্র শিবিরের কে পাকিস্তান সফর করছে এই কিছুদিন আগে? আমি তো জানি, আপনি তো কোট করলেন, আপনি বলেন না। আমার কোট করা লাগবে না। তাহলে আপনি কি বলেন যে বলেন না, বলে কি বলেন? আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে উনি এটা বলেন। উনি কে? নুরুল ইসলাম সাদ্দাম। কে বলছে তাহলে? সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এটা কে বলছে? আমি তো ফার্স্ট শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি কথাটা বলি। জি, আপনি আসলে আমার কিছু বলার নাই, আপনার কথা আমাকে মানতেই হবে। আচ্ছা শোনেন, 96 আমরা 80-র দশকে বিএনপির সাথে মিলে, বিএনপি এবং আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি। আমরা কখনোই বলি না এটা আদর্শিক কিংবা আদর্শিক না। আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতিষ্ঠা। দ্যাট ওয়াজ এস্টাবলিশড। এবং আপনার 90 ওই যে বাবুল ভাই বললেন যে এরপর 86-তে আবার নির্বাচনেও গেছে। আমি বলি তো, বাবুল ভাই আপনার বলার সময় উনি বলেন নাই। আচ্ছা, আর বলি, শেষ করি। আপনার আমরা 90-এর দশকে 86টা পার হয়ে আসেন ডক্টর মোমেন। 86তে ইলেকশনে যে গেলেন, 86তে ইলেকশনে গিয়েছি, আমরা তো মানা করি নাই। কেন? 86তে সবারই ইলেকশনে যাওয়ার কথা ছিল, অ্যাজ পার্ট অফ দা। ইলেকশনে যাওয়া ভুল হয়েছে নাকি ইলেকশনে পার্ট নেওয়াটা ঠিক হয়েছে?
ইলেকশনে যাওয়াটা আমি বলবো না ভুল হয়েছে, কারণ সুতরাং ওই সময় আপনারা এবং ইলেকশনে আওয়ামী লীগ যে ঠিক ছিলেন, বিএনপি ভুল ছিল। এটা আপনার একটা ঐতিহাসিক বিষয়, এটা নিয়ে আমি যেটা বলছি যেটা হয়েছে। জি 86-এ আমরা ইলেকশনে অংশ নিয়েছি, আমাদের 10 জন সংসদ সদস্য ছিল, বিএনপি আওয়ামী লীগের একটু বেশি ছিল। আমরা পদত্যাগ করার কারণে 88-এ কিন্তু আবার ইলেকশন হয়েছে। আমরা মানে আওয়ামী লীগ পদত্যাগ করার কারণে আলটিমেট আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা পদত্যাগ করেছেন সেটা বলেন। বিএনপিও তো পদত্যাগ করেছে, তাই না? না না, বিএনপি তো যায় নাই, পদত্যাগ কেমনে করবে? বিএনপি তো যায় নাই। আওয়ামী লীগ এবং জামাত পদত্যাগ করেছে, ঠিক আছে? সে সময় আওয়ামী আমাদের লীগের কোনো নেতৃত্বে অ্যালায়েন্স ছিল জামাত না। পদত্যাগ করেছে। আচ্ছা, আমরা কি তখন আওয়ামী লীগের নেতৃত্বে কোনো অ্যালায়েন্সের সদস্য ছিলাম? আওয়ামী লীগ সংসদের বিরোধী দলের নেতা ছিল। আপনার সে সময় তিন দলীয় জোট, তিনটা জোট ছিল, একটা ছিল বিএনপির, একটা ছিল আওয়ামী লীগের, আর একটা ছিল আরেকটা বলে সংসদে বলে। না না না, রাস্তা সংসদে তো আমাদের সাথে আওয়ামী লীগের কোনো জোট ছিল না। আমাদের সংসদীয় দল ছিল, আওয়ামী লীগের আলাদা সংসদীয় দল ছিল। অন্তত দুইটা ওয়াকআউট আপনারা একসাথে করছেন। হ্যাঁ করছি একসাথে, বিরোধী দল তো একসাথে করতেই পারে। আওয়ামী আমি লীগ করেছে, আমরা করেছি। সেই ব্র্যাকেটটাই বলতেছি। এটা কোনো জোট ছিল না, কোনো আদর্শিক কিছুই ছিল না। এরপরে আমরা বিএনপির যে দ্বিচারিতার কথা আমি বলছিলাম, আপনি দেখেন 90-এর দশকে আমরা আন্দোলন করেছি, এটা ওনারা মেনশন করছেন। আবার একই সাথে কি দাবিতে আন্দোলন করেছি এটা কিন্তু বলে না। কেয়ারটেকার দাবিতে আন্দোলন করেছি। বিএনপি সে সময় বলেছিল কেয়ারটেকার যে সরকারের যে নোশনটা, ধারণাটা, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, এবং এটাকে তারা ক্যাটাগরিক্যালি অস্বীকার করেছিল, বলেছিল কেয়ারটেকারের নাম মুখে আনবে না। পরবর্তীতে ওনারাই 96 সালে নাকে খত দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্যই ইলেকশন করে একটা বিল পাস করে আবার পার্লামেন্ট ডিসলভ করলেন। এখন ওনারা কেয়ারটেকারের ফুল ক্রেডিট নিতে চান, কিন্তু এটার জন্য যে আন্দোলন হয়েছে সেটার জন্য আবার জামাতকে দোষারোপ করেন। এরপরে 2001 সালে আমরা একসাথে জোট করলাম। সেক্ষেত্রে আমাদের 2001 সালে কেন জোট করলাম? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী এটা একটা জোট ছিল, এবং এটার মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। আমরা মনে করেছিলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করতে হয়, তাহলে আমি আপনাকে একটু স্মরণ করাই দিই। আপনারা ভারতীয় আধিপত্যবাদ যদি জোটের বিষয় থাকে, ক্ষমতায় নেওয়ার 1 মাসের মধ্যে সাইফুর রহমান বিবিআনার গ্যাস আর এয়ার গ্যাস দিল্লিতে পুরোটা রপ্তানি করতে চাইছে, বলছে মাটির নিচে গ্যাস রেখা লাভ কি? আপনাদের সরকার, আপনাদের 2 জন জামাতে ইসলামের 2 জন নেতা তখন ওই সরকারের মন্ত্রী, তারা একবারের জন্য সেটার বিরোধিতা করছেন আমরা শুনি নাই। আপনারা তো শুনবেন না, সেই সময় আমরা বিরোধিতা করেছিলাম বলেই তো এটা হয়। করেন নাই বিরোধিতা। আচ্ছা, এটা হয়েছিল, করেন নাই বিরোধিতা। হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই বাম দলগুলির জন্য। ভাই খালেদ ভাই, রপ্তানি করে নাই বিএনপি সরকার, আর ক্রেডিটটা দিলেন আপনি আওয়ামী লীগকে। না না, এটা কি ফেয়ার হলো? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং গণতান্ত্রিক অন্য ঐক্য, এই যে আজকে জুনায়েদ সাকি, ওদের নেতৃত্বে সেটা আটকানো হয়েছিল। শেখ হাসিনা বলছিল যে ভারতে গ্যাস যাওয়ার আগে আমার রক্ত যাবে। এটা মিসকনস্ট্রাকশন। এটা কোথায় মিসকনস্ট্রাকশন ভাই? আপনি বলেন সাইফুর রহমান বলছিল, আপনি আমাকে বলেন সাইফুর রহমান বলছিল কিনা মাটির নিচে গ্যাস রেখা লাভ কি আমরা ভারতে এটা পাঠাবো? সাইফুর রহমান অবশ্যই বলেছিল, আমরা বিরোধিতা করেছিলাম ভিতরের থেকে। না, কোনো একটা বিরোধিতা সংসদে করেন নাই। ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন। ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন। না না না, আমি বিদেশে ছিলাম না, আমি 2001 সাল থেকে বাইরে পড়াশোনা করেছি, ঠিক আছে? ডক্টর মোমেন আপনি কি আমাকে একটা ডেট বলতে পারবেন? আমি কি ওই যে লাইব্রেরি থেকে বই আনায় দেখবো আপনারা কবে প্রতিবাদ করেছেন? কোন পত্রপত্রিকায় কি ছাপা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলছি, এখনো এটা সাক্ষী আছে। আপনি মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ইন্ডিয়াতে মাহমুদুর রহমান সাহেবকে তো বাধ্য করা হয়েছিল টাটা থেকে 1 টাকা দিয়া ওইখানে স্টিল মিল করার জন্য। আমাকে বলতে দেন, এরপর আপনি ওনাকে জিজ্ঞেস করেন, ভেরিফাই করেন। সেই সময় শুধু গ্যাস রপ্তানি না, অনেক বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে বিএনপির মধ্যে লবিং ছিল। আপনারা জানেন, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলছি না, আমাকে শেষ করতে দেন, 1 মিনিট বলতে দেন আমাকে। সেই সময় আপনার ইন্ডিয়ার টাটা কোম্পানি তাদেরকে গ্যাস সাপ্লাইয়ের গ্যারান্টি দিয়ে বাংলাদেশে কারখানা করার জন্য একটা লবিং চলছিল। আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই সময় ওনাকে বলা হয়েছিল এটা যদি আপনারা কনসেন্ট না দেন তাহলে তো সবাই বলবে আপনাদের কারণে এটা হলো না। তারপরে তিনি কনসেন্ট দেয় নাই, বলছেন যে বাংলাদেশের গ্যাসের ইজারা। আমি একটা কথা বলি, কোম্পানিকে দেওয়া হবে না। আমি শেষ করতে দেন। টাটার স্টিল মিলের জন্য গ্যাস দেওয়ার জন্য তখন উনি জ্বালানি উপমন্ত্রী মাহমুদুর রহমান সাহেব আমাদেরকে সংবাদ সম্মেলনটাকে কথা বলছেন তিনি। আমি রিপোর্টার হিসাবে উনার সংবাদ সম্মেলন কভার করছি, তো মাহমুদুর রহমান সাহেব বলছেন যে কেন টাটার গ্যাস দিতে হবে। এখানের মধ্যে মতিউর রহমান নিজামী সাহেব যদি কোনো ধরনের বিপক্ষে কথা বললে থাকতেন, ট্রাস্ট ইউ মি, আমরা এটা সবার আগে জানতাম, বিকজ আমরা
আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, জি। আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমাকে আনেন, আমি জিজ্ঞেস করবো ওনাকে এই কথা উনি বলছিলেন কিনা। মাহমুদুর রহমান সাহেব যে এই কথা বলছিলেন আমার যে নিজের টাটার মুখে শোনা, আমার নিজের মুখে শোনা, আমার নিজের মুখে কে শোনা, আমার বলছিল, বাবার কারে কাছ কে থেকে। কাকে বলছিল আপনি বলেন তো? এটা মানে মাহমুদুর মাহমুদুর রহমান রহমান সাহেব সাহেব, মুজিবুর রহমান সরি মাহমুদুর রহমান সাহেব মতিউর রহমান নিজামী সাহেবকে বলছিলেন? না আমি তো সেটা বলি নাই, তো কোনটা ওনাদেরকে বলছেন? জামাতকে বলা হয়েছিল, জামাতকে ক্যাটাগরিক্যালি জামাত বলা বলতে কি, হয়েছিল। আমার জামাতের শহীদ সভাপতিকে মতিউর রহমান নিজামী হয়তো সাহেব? আমি বলছি মতিউর রহমান নিজামী, উনি তো ছিলেন ক্যাবিনেটে, জি। ওনাকেই বলা হয়েছিল। কে বলছিল? যদি আপনার কে? কে বলছিল এটা তো আমি বলবো না, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমি ওনার সামনেই বলবো। ওনাকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যদি টাটার এই বিনিয়োগটা ফিরে যায় দোষ হবে আপনাদের, এবং সেখানে সবকিছু কিন্তু রেডি এই ছিল। কথা কি মাহমুদুর রহমান আমি যে- সাহেব বলছিল মতিউর রহমান নিজামী সাহেবকে? না আমি না মাহমুদুর রহমান সাহেবের কথা আমি বলিনি। কারণ মাহমুদুর রহমান সাহেব তখন মাহমুদুর রহমান সাহেব ছিল এইটার বিনিয়োগ সবচেয়ে বড় বোর্ডের চেয়ারম্যান। সাপোর্টার। মাহমুদুর রহমান সাহেব হচ্ছে মাহমুদুর রহমান এইটার- সাহেব টাটার সবচেয়ে বড় সাপোর্টার ছিল। হ্যাঁ, না কিসের? হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ জ্বালানি আপনি উপমন্ত্রী, হ্যাঁ মাহমুদুর রহমান সাহেবই তো এই প্রস্তাবকে অ্যাকনলেজ করছিলেন। মাহমুদুর রহমান সাহেব আমাদেরকেও জি। বলছিলেন যে এইটা হইলে আমাদের ভারী শিল্প, আমি বরং এটা বলতে পারি মাহমুদুর রহমান সাহেবের সাথে আমি, উনি তো ভালো বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, MBA, উনি আমাদেরকে জি। হিসাব করে দেখাইছিলেন যে কেন এটা হইতে হবে। ওই সময় যারা ক্যাবিনেটে ছিল, ওই সময় আমির খসরু মাহমুদ ছিল, তারপরে আরো যারা ছিল তারা বলতে পারবে, কিন্তু আমার নিজের বাবার মুখে শোনা এবং অন্যদের কাছ থেকে আমি এটা ভেরিফাই করেছি, এখানে ক্যাটাগরিক্যালি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে বলা হয়েছিল যে ব্লেমটা কিন্তু আপনাদের হবে টাটার এই বড় বিনিয়োগ যদি ফিরে যায়। কিন্তু সেই সময় উনি অ্যাক্টিভলি বিরোধিতা করেছেন আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, যার কারণে টাটার ওই গ্যাসের গ্যারান্টি ক্লজ এটা নিশ্চিত করতে পারে না, যার কারণে এটা বিনিয়োগ করেনি। এইটা আমি বলবো সেটা যে আপনার এই বিবিআনা গ্যাসের ক্ষেত্রে এটা সাইফুর রহমান সাহেবের আইডিয়া ছিল, এটা বেগম জিয়ার সায় ছিল না, জামাতের কোনো মন্ত্রীর সায় ছিল না, আমাদের কোনো সায় ছিল না, যার কারণে এটা হয়। আমি আপনাকে বলি বেগম জিয়া কি বলেছিলেন। বেগম জিয়া বলেছিলেন সাইফুর রহমান সাহেবের কথাই উনার কথা। আচ্ছা, তারপরে তো হয় নাই, কেন হয় নাই? কোনো না কোনো কারণ তো হয় নাই। কেন হয় নাই? সেই সময় বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ছিল, আপনাকে বলছি যেটা আপনি জানেন, কিন্তু রাজপথের 200 উপরে আন্দোলন সিট করা ছিল। হইছে। শোনেন সেই সময় বিএনপি, শোনেন সেই সময় আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার মতো কোনো পজিশনে ছিল না, সরকার জাস্ট ক্ষমতায় এসেছে। সেই সময় বিএনপি যা চাইতো তাই করতে পারতো, শুধুমাত্র আমরা ভিতর থেকে বিরোধিতা করেছি বলে এই মানে জিনিসটা হয়নি। মুখে সাইফুর রহমান এবং বেগম জিয়া বলতে- একরকম চালাইছে, ভিতর থেকে আপনারা বিরোধিতা করে আটকাইছেন, তাই তো? ভিতরে আমাদের স্ট্রং বিরোধিতা ছিল, অবশ্যই বিরোধিতা ছিল। ওকে, তো উপরে দিয়ে আপনি বলেন না কেন? শেখ হাসিনাকে উপরে তো আমরা সেভাবে তো কোনো 5 বছর আমরা সরকারের জোট সরকারের পার্টনার ছিল, আমাদের ফোরাম ছিল তো ভিতরে, আমরা বাইরে কেন বলতে যাব? আপনার শেখ হাসিনাকে আপনি ক্রেডিট দিচ্ছেন, শেখ হাসিনা এই 2000 সালে বলে নাই যে গ্যাস আমরা রপ্তানি করবো, এই কথা বলে নাই, সে জোর গলায় বলে নাই। 50 বছরের মজুদ রাখা, মজুদ রেখে কিন্তু গ্যাস রপ্তানি কথা তো বলছিল, 50 বছরের মজুদ রাখা গ্যাস রপ্তানির কথা সবচেয়ে বেশি বিএনপি সরকার বলছে। ভাই ক্ষমতায় আইসা ইতিহাসে অস্বীকার করে, ইতিহাস অস্বীকার করেন না। হাসিনাই প্রথম, শোনেন বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা গ্যাস রপ্তানির কথা বলছে, এর আগে কেউ বলে নাই। মানে আমি বুঝি নাই আপনার কথা। আপনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, হ্যাঁ, শেখ মুজিবও গ্যাস রপ্তানির কথা বলে নাই, শহীদ জিয়াও গ্যাস রপ্তানির কথা বলে নাই, এরশাদও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই, প্রথম বলেছে শেখ হাসিনা। আপনার এটা পলিটিক্যাল জার্গন, ডক্টর মোমেন। আমি আশা করব যে আপনি ইউ উইল কারেক্ট ইয়োরসেলফ, কারণ শেখ হাসিনা বলছে যে আমি 50 বছরের মজুদ রাইখা বাংলাদেশের কোনো জ্বালানি রপ্তানি করব। সাইফুর রহমান সাহেব বলছে মাটির নিচেই সম্পদ রেখা লাভ কি। বেগম জিয়া বলছে এইটা হচ্ছে, আমার কথাই হচ্ছে সাইফুর রহমানের কথা, আমি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাই। টাটার দেশের মাহমুদুর রহমান, তিনি তখন জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইয়া উনি টাটাকে জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, সে তখন উনি টাটাকে গ্যাসের প্রবাহ দিতে চাইয়া ওইটা করতে চাইছেন এবং আমাদেরকে বুঝাইছেন যে কেন এটা ভালো হবে। এটা তো আপনি ইচ্ছা করলে দোষ চাপাইতে পারেন, মানে ইউ উইল বি পপুলার। দোষ চাপানোর কিছু না, শোনেন দোষ চাপানোর কিছু না, ভিতর থেকে কেউ কিছু প্রতিবাদ করে নাই, কোনো বিরোধিতা হয় না, আর এমনি এমনি সব বন্ধ হয়ে গেছে, এটা আপনি বলতে যাচ্ছেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি মানে কতদিন হরতাল করতে হয়েছে, আপনারা গরম পানি মারছেন, কত কিছু কবে হইছে, আচ্ছা তেল গ্যাস রক্ষা কমিটি কবে হইছে আপনি আমাকে বলুন। আমি এক্সাক্ট ডেট বলতে পারবো, কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটি হইছে কবে হইছে বলেন? তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি ডেফিনিটলি 2001 সালে হয় নাই, 2001 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2001 এর অক্টোবরে নির্বাচন হয়েছে, অক্টোবরের আগে পরেই হয়েছে। অক্টোবরের আগে পরে কিভাবে? অক্টোবর আগে পরেই হয়েছে, কেবল ক্ষমতায় আসলো। আপনি খবর পড়েন, আপনি খবর পড়েন। 2001 আমি এখনই গুগল করতেছি, তেল গ্যাস রক্ষা কমিটি কবে হয়েছে? তেল গ্যাস রক্ষা কমিটি 2001 সালে হয়েছে। আপনি বলতেছেন তাহলে আওয়ামী লীগের আমল হয়েছে? 2001 সালেই হয়েছে। আওয়ামী লীগের আমলে হয়েছে, আওয়ামী লীগের আমলে হোক
আওয়ামী লীগের আমলে ব্যাপারটা ছিল তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। আওয়ামী লীগও তো খুব কাকরাইল মসজিদের ইমাম না, বা মানে খুব ভালো লোক না। আওয়ামী লীগের আমলে হইলে হইতে পারে, কিন্তু আপনি 2001-এর পরে হয় নাই, 2001-এর মধ্যেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কবে হয়েছে। আচ্ছা আপনি কিন্তু দেখেন, আমার কথার সারাংশ যেটা, হ্যাঁ আমার কথার সারাংশ যেটা, জি বলেন। বিএনপি 2001 সালে নির্বাচিত হওয়ার পরই আমার ক্যাটাগরিক্যালি এটা খেয়াল আছে, সাইফুর রহমান বলেছিলেন বিবিএনে গ্যাস দিয়ে, আপনি পয়েন্টেড দ্যাট কারেক্টলি, যে মাটির নিচে গ্যাস রেখে আমাদের কোনো লাভ নাই, এটা রপ্তানি করতে হবে। আপনি খালেদা জিয়ার বরাদ্দে যেটা বললেন, এটা মেবি মাই মিস্টেক, কারণ আমার সময় বয়স 21 ছিল, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি এটা শুনি নাই। আপনি যদি বলেন আই টেক ইওর ওয়ার্ড। না না, সংসদে আচ্ছা ঠিক আছে, আমি বলতে দেন। কিন্তু 2001 সালের পরে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিল, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, আওয়ামী লীগ বলেন রাস্তার কোনো এমন কোনো আন্দোলন ছিল না যে এক্সটার্নাল প্রেসারের কারণে বিএনপি এর থেকে বিরত থাকবে। এটার অনলি কারণ ছিল আমরা প্রোটেস্ট করেছিলাম। এর বহু পরে টাটার যে ইনভেস্টমেন্টের কথা আসছিল, এটা আরো বহু পরে, এটা সম্ভব 2004 সালে, এক্স্যাক্টলি 3 বছর পরে। ততদিনে অনেক পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরেও শেষ দিকে এসে খুব প্রেসার ছিল। এবং আমি বলছি, মাহমুদুর রহমানও বলেছিলেন এটা, মাহমুদুর রহমান আঙ্কেলকে আমি আবার জিজ্ঞেস করবো, যেহেতু মাহমুদুর রহমান আঙ্কেলের কাছ থেকে আমি সরাসরি শুনি নাই, কিন্তু আমি মাহমুদুর রহমান আঙ্কেলকে জিজ্ঞেস করবো, যারা বলেছিল এটা, যদি জামাত এটার বিরোধিতা করে জামাতের উপর দোষ পড়বে, এটা উনি বলেছেন কিনা। কিন্তু এটা কেউ বলেছিল এটা, কিন্তু আমার শহীদ পিতা তিনি তখন এটাতে রাজি হন। বলেছিলেন কে? ভারত, বেগম জিয়া, মাহমুদুর রহমান, কে? মানে গোটা এই যে গোটা ইয়েটা ডিলটা, টাটার সাথে যে ডিলটা, ইনভেস্টমেন্টের তো বিগ ডিল ছিল তো, রাইট। এটা ফল করলে দোষ পড়বে জামাতের ঘাড়ে, কারণ জামাত ইন্ডিয়ার সাথে যেহেতু অড অবস্থানে আছে, বিরোধিতা করে সব সময়, এইটা বলা হয়েছিল। এই জন্য ওনাকে বলা হয়েছিল আপনি গ্যাসের এটা বিরোধিতা করেন না, কিন্তু তারপরে উনি বিরোধিতা করেছিল, এবং যার কারণে এই ডিলটা হয়নি। এটা জামাতের কারণে ডিলটা হয় না। ওকে ফাইন, আমি আপনার কথা মেনে নিচ্ছি ডক্টর মোমেন। আমি নির্বাচনের সময় এই যে হেফাজতের আমির জামায়াতকে ভোট না দেওয়া, ইসলামী দলগুলোর মধ্যে থেকে কেন ইসলামী দলগুলো আলাদা, এটা আসতেছে, এটা বলছে। শোনেন, আমরা সবসময় যেটা বলে এসেছি যে আমরা ইসলামের একমাত্র সোল এজেন্ট না। আমাদের টার্গেট ইসলামের যে মূল্যবোধগুলো রয়েছে, ইসলামের যে শাসন নীতিগুলো রয়েছে, এইগুলাকে আমরা যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, মেজরিটি মানুষের অ্যাসপিরেশন এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে অন্যরাও ভূমিকা রাখছেন, এটা আমরা তাদের ভূমিকাকে অস্বীকার করি না, তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটাকে অস্বীকার করি না। এখন আমাদের সাথে ইসলামিক দলগুলোর যে এটার মত পার্থক্যটা রয়েছে, এটা ঐতিহাসিক, কিন্তু টাইম টু টাইম বিভিন্ন ইস্যুতে যখন ইসলামের উপর আক্রমণ এসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ এসেছে, ইসলামিক দলগুলোর সাথে আমাদের কিন্তু ঐক্যমত্য হয়েছে। আমরা 4 দলীয় ঐক্যজোট যখন হয়েছে 2001 সালে, সেখানেও ইসলামিক দলগুলো আমাদের সাথে রাজনৈতিক জোট করেছে, এবং দীর্ঘ এই 18 বছর বাংলাদেশের সবাই যখন মার খাওয়া শুরু হয়েছে তো আমাদেরকে দিয়ে, তারপরে ইসলামিক দলগুলোকে ধরেছে, তারপরে বিএনপিকে ধরেছে, তারপরে অন্যরাও এফেক্টেড হয়েছে, সিভিল সোসাইটি সহ অন্যরাও এফেক্টেড হয়েছে। সেক্ষেত্রেও আমরা দেখা গেছে আমাদের সাথে একটা স্ট্র্যাটেজি দিয়েছিল। এই ইলেকশনেও কিন্তু আমাদের সাথে পার্লামেন্টে আমাদের যে জোটটা রয়েছে, সেখানে ইসলামী বড় দুইটি দল আমাদের পার্টনার রয়েছে। তো আমরা যেটা মনে করি, আমরা যে কোনো ইসলামিক দল আমাদের বিরুদ্ধে যত কথা বলুক, দেখেন হেফাজত কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু হেফাজতের আমির স্বয়ং যারা অফিস হোল্ড করছেন, আমাদের কোনো দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু কোনো ইসলামিক দলকে, এটা আমাদের একটা স্থায়ী কর্মনীতি বলতে পারেন, কোনো ইসলামিক দলের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো বিষোদগার করি না। আমরা মনে করি তারা আমাদেরকে ভুল বুঝছেন, যার কারণে তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। তাদের যে কন্ট্রিবিউশনটা রয়েছে ইসলামিক বাংলাদেশে ইসলামের খেদমতের ক্ষেত্রে, আমরা সেটাকে অ্যাকনলেজ করি। এটা আমরা মনে করি যেটা বাংলাদেশের স্বাধীনতা। এমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কোনো তফাৎ দেখেন যে জামাত ইসলামের সাথে মূল কোনো তফাৎ? যেমন আমি আপনাকে একটু যদি অনুমতি দেন একটু বলি যে জামাতে ইসলামী তো আসলে খেলাফত চায় না, কিন্তু অনেকগুলি ইসলামী দল আসলে খেলাফত চায়। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিকভাবে থাকতে চায়, অন্য ইসলামিক দলগুলি গণতান্ত্রিকভাবেই থাকার ব্যাপারে তাদের কিছু রিজার্ভেশন আছে, গণতন্ত্র নিয়ে তাদের কিছু রিজার্ভেশন আছে। ওই জায়গার পার্থক্যটা কি জামাত ইসলামী স্পষ্ট করে, নাকি আপনারা এই ব্যাপারটা আড়ালেই বলতে পারেন? না, এটা আড়ালে কোনো বিষয় না, জামাত ইসলামী আমরা যেই আদর্শে বিশ্বাস করি, ইসলামের আদর্শে, সেটার আপনার মওলানা মওদুদী এই
মানে এটাতে ওনাকে বলা হয় যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তাই না? ওনার একটা বই আছে খেলাফত ও রাজতন্ত্র, যেটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হয়। সেক্ষেত্রে তিনি খেলাফতের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আধুনিক ইসলামিক রাষ্ট্রগুলোতে অ্যাডপ্ট করা উচিত, সেই ব্যাপারে একেবারে বিস্তারিত লিখেছেন। আপনি যে বললেন খেলাফত আমরা চাই না, এটা আসলে সুইপিং কমেন্ট, এটা আসলে ঠিক না। না, আপনারা তবে চান আমাদের সেটা, আমি এটা আপনাদের কাছ থেকে জানি না, অবশ্যই বলতেছি আমরা বই চাই, খাতায় না। আমরা অবশ্যই আপনারা চাই, খেলাফত চান আমরা অবশ্যই খেলাফত চাই। এবং খেলাফত আমরা গণতন্ত্রের যেটা অবসান চাই, চান। আর গণতন্ত্রের অবসান হবে। আপনি খেলাফত এবং গণতন্ত্রকে যদি মুখোমুখি দাঁড় করেন, এটা তো ফেয়ার হলো না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থাটাই গণতন্ত্রের উপর ভিত্তি করে দাঁড়ানো। আপনাকে আমি বলি ফর ইনফরমেশন, জি বলেন। আপনি আমাকে বলি, আমি এক্সপ্লেন করতে দেন। জি বলেন। আপনার আমাদের যে ইসলামিক রাষ্ট্রের এবং নোশনটা আছে, ডক্ট্রিনটা আছে, হ্যাঁ। আপনি যদি দেখেন শিয়াইট এবং সুন্নিদের যে আকিদাগত পার্থক্য, আপনি যে কোনো এই এর উপরে ইসলামিক যারা থিওলজি ইয়ে করেন, এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন পার্থক্যটা কোথায়। শিয়ারা বিশ্বাস করে যে এই আপনার লিডারশিপ পাসেস থ্রু দা ব্লাড, ঠিক আছে? এটা আপনি জানবেন হয়তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নট অলওয়েজ ব্লাড, নট অলওয়েজ ব্লাড, ইটস মানে এটা বায়াতের উপর নির্ভর করে, বায়াতের উপর নির্ভর এক্স্যাক্টলি করে। সেটাই মানে সেটাই। আর রাফসানজানি খামেনাই কেউ ব্লাড কানেক্টেড না, তারা তো বায়াত। না না না, এটা ডিফারেন্ট নোশন ভাই। শোনেন, ওনারা যেটা, সেটা হলো ওয়ালায়াতুল ফকি খোমেনি সাহেব, উনি আয়াতুল্লাহ খোমেনি, তিনি একটা নোশন দিলেন, ইন দা অ্যাবসেন্স অফ রাইটলি গাইডেড খলিফস। না, আমরা এক জায়গায় থাকি, মানে মুস্তাহিদরা এরকম নোশন দিতে পারে। মুস্তাহিদের নোশন না, আমি ক্লিয়ার করতে দেন। উনি বললেন ইন দা অ্যাবসেন্স অফ খলিফা, কে রাষ্ট্র চালাবে। উনি তখন বললেন যারা ইসলামিক লর উপরে এক্সপার্ট ফকি, তারা দেশ চালাবেন, ওয়ালায়াতুল ফকি বলে উনি একটা বই লিখেন। সেটা ডিফারেন্ট। আমি যেটা বলছি যে শিয়াইট ডক্ট্রিন হলো এটা আপনার ব্লাড লাইন হতে হবে, খেলাফত। আর আমাদের সুন্নি যারা, আমাদের সুন্নিদের ডক্ট্রিন কি? আমাদের সুন্নিদের ডক্ট্রিন হলো যে মুসলিম উম্মাহ ঠিক করবে, আহলুল হাল ওয়াল নকদ বলা হয়, মুসলিম উম্মাহ ঠিক করবে যে তাদের লেজিটিমেট রাইটলি গাইডেড খলিফা কিংবা রুলার কে হবে। এটা এই নোশনটা কোন সময়ে মুসলমানরা ঠিক করছে, উম্মাহ ঠিক করছে খলিফা কে হবে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরপরই ঠিক করছে। উম্মাহ ঠিক করছে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হবে সেটা উম্মাহ ঠিক করছে। অবশ্যই উম্মাহ ঠিক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন। তারপরে বনু সাকিফ, মানে মদিনার যে একটা ছিল যেখানে সমস্ত মুসলমানরা গ্যাদার হয়ে পরামর্শ করত, সেখানে তিনি গেলেন। সেখানে যে দেখলেন যে আনসাররা আলোচনা করছে যে কিভাবে পরবর্তী রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে, মুসলমানদের প্রধান কে নির্বাচিত হবে। সেই সময় তারা বলল যে যেহেতু আমরা আনসার, আমাদের মধ্য থেকে হবে। পরবর্তীতে মুহাজিররা বলল যে না, যে ফাইন, তাহলে এইটা না আমাকে বলেন, তাহলে কি মুয়াবিয়া এবং এজিদকেও মুসলমানরা নির্বাচিত করছে খলিফা হিসেবে? না 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 না, সেটা তো রাজতন্ত্র ছিল। আপনি মুসলিম থিওলজিস্ট, এনিওয়ান, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি আমাকে চ্যালেঞ্জ করতেছেন তো বুঝলাম, সেইটার ক্ষেত্রে আপনি আমাকে বলেন না যে কোন উম্মাহ কোন খলিফাকে নির্বাচিত করছেন, কয়জন পর্যন্ত? 4 জন। রাইটলি গাইডেড খলিফা 5 জনের কথা বলা হয়, ঠিক আছে? রাইটলি গাইডেড 4 জন, তারপর আর কোনোদিন হয় নাই। তারপরে তো আর রাইটলি গাইডেড খলিফায়ে রাশিদা কাউকে বলা হয় না। এটা তো খলিফায়ে রাশিদিন মানে তো 4 জন খলিফাকে, প্রথম 4 জন রাশিদিন মানে 4 না। শুনেন,